আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছো সবাই? আশা করছি তোমরা জলবায়ু দুর্যোগ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো পড়ে ফেলেছো। আমরা আজকে আরও একটি দুর্যোগ সম্পর্কে জানবো এবং সেটি হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প তো আমরা সবাই জানি যে আমাদের যে পৃথিবীর যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো যখন স্টেবল থাকে না তখন একটা ঝাঁকুনির মতো হয়। আর এটাই আমাদের কি করে, আমরা উপরে কি দেখি যে সব কিছু নড়ে চড়ে যাচ্ছে, ভূমিকম্প, তাই না? তো আমরা দেখি আমাদের এই ভূমিকম্প অধ্যায়ে আমাদের জন্য কি কি আছে। তো দেখো কি বলা আছে যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে আমাদের যে মানচিত্রে, আমাদের যে ম্যাপটা, এখানে আমাদের যে অবস্থানটা, আমরা যে জায়গায় আমাদের লোকেশন, এইটা মূলত ঝুঁকিপূর্ণ এরিয়া ভূমিকম্পের জন্য। এটার জন্য বলছে যে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা ভূমিকম্পের ঝুঁকিতে, একদম নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকিতে আছি। পাশের মানচিত্রে এলাকা 1 এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা 3 এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্পন প্রবণ অঞ্চল। এখানে আমাদের বলতেছে যে আসলে কোন অঞ্চলগুলো কম ভূমিকম্প হবে, মানে ঝুঁকি কম, আর কোন অঞ্চলগুলোতে ঝুঁকি বেশি। তো আমরা চলো একটু চিত্রটা দেখি। পাশের যে চিত্রটা আছে সেই চিত্রটাতে দেখি। এই হচ্ছে সেই চিত্র। এই চিত্রে কি বলছে দেখো, আমরা যদি উত্তর দিকে রাখি, আমাদের মানচিত্র সবসময় উত্তর দিকে থাকে, উত্তর দিকে রাখি, তাহলে ভূমিকম্প প্রবণ এরিয়া যেটা দেখো লাল অংশ দিয়ে দেওয়া আছে, এখানে সিলেট, ময়মনসিংহ, জামালপুর, তারপর ঠিক ওই যে অঞ্চলটা আছে আসামের আশেপাশে, আসাম আর ওইদিকে মিজোরামের আশেপাশে, এই অঞ্চলগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, মূলত আসামের আশেপাশে যেগুলো আছে, কারণ আসামের যে সিকিম রাজ্য আছে এখান থেকে কিন্তু অনেক কি হয়, ভূমিকম্প উৎপন্ন হয়। তো এই জায়গাটা কিন্তু আমাদের অনেক রিস্ক জোনে আছে, ঠিক আছে? দেখো ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে একটু কম, লাল অঞ্চল থেকে একটু কম রিস্কে, এবং এখানে আমরা কারা কারা আছি, আমরা ঢাকাবাসীরা আছি, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঠিক আছে, তারপর বগুড়া, নওগাঁ, এই অঞ্চলগুলো আমরা কি, তারপর চট্টগ্রাম, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা একটু কম ঝুঁকিপূর্ণতে আছি, ঝুঁকিতে আছি কিন্তু ঝুঁকিটা একটু কম, সে রেড জোনের মতো না, এটা ইয়েলো জোন। আচ্ছা, এরপরে দেখো গ্রিন জোনে কারা আছে। গ্রিন জোনে কিন্তু যারা আছে তাদের ঝুঁকিটা আরও কম, ঠিক আছে। রেড জোন একেবারেই খুব হাই রিস্কে আছে, ইয়েলো জোন সেটা রেড জোন থেকে একটু লো রিস্কে আছে, আর গ্রিন যেটা সেটা আরও ঝুঁকিতে কম আছে। এখন এই যে ভূমিকম্পগুলো হয়, ভূমিকম্পের আসলে যে আমরা দেখি যে এগুলোর সাইড এফেক্টটা কী থাকে। ভূমিকম্প কিন্তু এমন না যে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি বা কোনো কিছু আমরা আগে থেকে জানতে পারি বা আমরা একটু নিজেরা খুব দ্রুত সেফ হয়ে থাকতে পারি, এমন কিন্তু না। ভূমিকম্পটা হয় তোমার সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট, ঠিক আছে, এর মধ্যেই সব কিছু তছনছ হয়ে যায়। ভূমিকম্প মাপা হয় রিক্টার স্কেলে। ভূমিকম্প কিসে মাপা হয়? রিক্টার স্কেলে। দেখো কি বলছে এখানে, মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। অর্থাৎ ছোট ছোট যে ভূমিকম্পগুলো হালকা হালকা, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সরকারি কিছু নির্দেশনা আছে কিভাবে ভবন তৈরি করতে হবে। যদি আমরা সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যানগুলো যদি আমরা ফলো করে ভবন নির্মাণ করি, তাহলে কিন্তু আমাদের এই ছোট ছোট বিপদগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত যদি ভূমিকম্প হয় তাহলে প্রত্যেকটা ভূমিকম্পে কিন্তু একটা আফটার শেক হয়, মানে পরবর্তীতে আরেকটা কম্পন হয়। প্রথম যেটা হয়, এটা যদি বড় ধরনের হয়
একটু ক্ষতি যদি বেশি হয় তাহলে তার আরেকটা শেক মাস্ট হবে। এরকমই সাধারণত দেখা যায় যে একটা শেক হয়ে যাওয়ার পরে আরেকটা শেক অবশ্যই হয়, আর এই দ্বিতীয় শেকটা ঝুঁকিটা আরও বেশি থাকে। আর তখন দেখা যায় সুনামি হয়, আবার বন্যাও হতে পারে। সুনামি কি? সমুদ্রে ঝড় উঠে যে একদম এলাকাগুলো নিয়ে যাওয়া। জাপানে একবার সুনামি হয়েছিল, তোমরা অনলাইনে সুনামি দিয়ে, জাপানের সুনামি দিয়ে যদি সার্চ করো গুগলে, তাহলে কিন্তু দেখবে যে সুনামির অনেক ছবি তোমরা দেখতে পাবে যে তখন ক্ষয়ক্ষতি কেমন হচ্ছিল। দেখা গেছে এই সুনামির কারণে 4-5 তলা বিল্ডিংও পানির নিচে চলে গিয়েছিল। আচ্ছা, এবং এটা খুব দ্রুত হয়, তুমি কোনো সময় পাবে না তোমাকে সেভ করার জন্য। তো আমরা কি দেখছি, বন্যা হওয়ারও আশঙ্কা থাকে। আর বন্যা যখন বেড়ে যায় আমাদের দেশে কিন্তু যেই সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকাংশে বেড়ে যায়। প্রাকৃতিক সমস্যার কারণে আমরা কি হই, প্রাকৃতিক যে বিপর্যয়টা আছে এটার জন্য আমাদের আর্থিকভাবে সামাজিকভাবেও আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। এখানে আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের পরের পেজে, ভূমিকম্প যেই চ্যাপ্টারটাতে আছে ঠিক পরের পৃষ্ঠাটাতে দেখবে আমাদের ভূমিকম্প নিয়ে কিছু সতর্কতা দেওয়া আছে। আমরা তো ভূমিকম্প পূর্ব প্রস্তুতি যেটা সেটা ওভাবে তো আমরা রাখতে পারি না, তারপর কিছু কিছু জিনিস আমরা ফলো করতে পারি যাতে আমাদের পরবর্তীতে ক্ষতিটা কম হয়। এখানে কিছু দেওয়া আছে, এবং ভূমিকম্পের পরেও কীভাবে আমরা আমাদেরকে মানিয়ে নিতে পারি, আমাদেরকে কী করতে পারি, এই ক্ষতি থেকে একটু রক্ষা করতে পারি, সেইটা এখানে বলা আছে। তো চলো আমরা একটুখানি দেখি। আমি তোমাদের সুবিধার জন্য আমার ক্যামেরা অফ করে নিলাম। কি বলছে দেখো, নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই 3টি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সেই বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। মূলত এখানে ভূমিকম্পের আগে, চলাকালীন বা ভূমিকম্পের পরে কি করতে হবে সেই কথাগুলো বলা আছে। কি করতে হবে? পুরোপুরি শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। এটা কখন? ঠিক ভূমিকম্প যখন চলাকালীন তখন আমাদের একদম শান্ত থাকতে হবে। আমরা অনেকে কি করি, 4-5 তলা বিল্ডিংয়ে থাকলেও কিন্তু নিচের দিকে চলে যাই, তাই না? আমাদের নিচের দিকে যেতে হবে না। আমরা কী করবো, যেখানে থাকবো, বাসায় যেখানে থাকবো সেখানেই স্থির হয়ে শান্তভাবে থাকবো, ছুটাছুটি করবো না। কারণ ভূমিকম্পে যতটুকু না মানুষ মারা যায় বা যতটুকু না ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। তখন কি হয়, পায়ের নিচে পদদলিত হয়ে অনেকেই মারা যায়। তো এজন্য খুব শান্ত থাকতে হবে। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। যদি বিছানায় থাকো তাহলে কী করতে হবে, সাথে সাথে বালিশটা দিয়ে মাথা ঢেকে দিতে হবে, যাতে মাথায় আঘাত না লাগে, যাতে তোমার বিল্ডিং ভেঙে মাথার উপর পড়তে না পারে। ঠিক আছে? একদম পড়লেও যেন সরাসরি মাথায় কোনো আঘাত, ক্ষয়ক্ষতি করতে না পারে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। ঠিক আছে? তারপর বলছে বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। আমরা বারান্দায় যদি থাকি ভূমিকম্পের সময় চলে আসতে হবে, রুমের ভিতরে চলে আসতে হবে। আলমারি বা জানালা বা ঝোলানো কোনো যদি ছবি থাকে সেই ছবির ওখানেও আমরা থাকবো না, আমরা সরে আসবো, যাতে ভূমিকম্পের কারণে সেই ছবিটা আমাদের উপরে এসে ছিটকে না পড়ে। ঠিক আছে? তারপর কি আছে, পাকা দালানে থাকলে ভীমের পাশে দাঁড়াতে হবে। যদি পাকা দালান, অর্থাৎ এই যে আমরা যে বিল্ডিংয়ের কথা বলছে, যদি এখানে থাকি তাহলে ভীম, আমাদের বিল্ডিং করার সময় ভীম তৈরি করে না, সেই ভীমগুলোর ওইদিকে আমরা থাকবো। কারণ ভীমগুলোতে রড থাকে, আর এই যদি বিল্ডিংয়ের আশেপাশের দেয়ালগুলো যদি পড়েও যায়, ভীমগুলো কিন্তু, ভীমের যে জায়গাগুলো এগুলো মোটামুটি অটুট থাকে। এজন্য ওইখানে দাঁড়ালে আমরা একটু নিজেদেরকে সেফ রাখতে পারবো। সেজন্য কি বলা হচ্ছে, যে ভীমের পাশে দাঁড়াতে বলা হচ্ছে। প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। আমরা কি বলেছি, ভূমিকম্প সবসময় কি করে, দুটো শেক হয়। প্রথম যেটা হয় সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে কি করবে, নিচে নেমে খোলা জায়গায় থাকবে। ঠিক আছে?
সেকেন্ড যে শেকটা হবে সেটা না হওয়া পর্যন্ত ওইখানেই থাকবে, অথবা অনেক সময় দেখা যায় 2-3 দিন পরেও সেকেন্ড শেক হয়, আফটার শেকটা হয়। তা আমরা কি ততক্ষণ পর্যন্ত বাইরে থাকবো না, তখনও আমরা কি করব, বাসার ভিতরেই সেফ মতো একটু অ্যালার্ট হয়ে থাকবো, কিন্তু আমরা ছোটাছুটি করব না এবং খুব বেশি অশান্ত হয়ে যাব না, ঠিক আছে? এরপর কি করব, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। ভূমিকম্পের সময় হঠাৎ করে যদি মানে আঘাত পাই তাহলে কি কি চিকিৎসা নিতে পারি, কারণ তখন হসপিটালে যাওয়ার আগে যদি আমরা বাড়িতেই কিছু ছোটোখাটো ট্রিটমেন্ট যদি বাড়িতেই করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকাংশে আমাদের প্রেশারটাও কমে আসছে, আবার আমরা কিন্তু নিজেরাও নিজেদেরকে সেভ করতে পারছি। এর পরবর্তীতে ছোটোখাটো যেই এমার্জেন্সি ট্রিটমেন্টগুলো সেগুলো যদি আমরা নিজেরা বাসায় করে তারপরে যাই, যেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব, সেগুলো যদি আমরা করে তারপর যদি আমরা হসপিটালে যাই তাহলে অনেক সময় দেখা যাবে যে আমরা সেফ হচ্ছি। যেমন ধরো আঘাত পেলো, এখন তোমার অনেক রক্ত ঝরছে, এখন রক্তপাতটা যদি আমি বন্ধ করে তারপরে হসপিটালে যাই তাহলে কিন্তু আমার জন্য উপকার হচ্ছে। আর যদি আমি রক্ত ঝরতে যাই তাহলে আমার শরীর থেকে কিন্তু অনেক রক্ত বের হয়ে গেল, তাই না? তো এই জন্য আমরা কি করব, বাড়িতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখবো এবং অবশ্যই আমরা নিজেরা প্রাথমিক চিকিৎসা কিভাবে দেয় সেটা প্রশিক্ষণ নেব, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের অধ্যায় 6-4 অর্থাৎ পার্ট 4, যেটা ভূমিকম্প নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ছোট ছোট জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে এখানে। তোমরা কি করবে, এই যে স্লাইডটা এখন তোমরা দেখছো যে ভূমিকম্পের আগে, চলাকালীন এবং পরে কী করতে হয়, এটা তোমরা খুব ভালোভাবে শিখে ফেলবে। ছোটোখাটো বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি কী থাকে? দ্বিতীয় ঝুঁকি কী থাকে? সুনামি বা বন্যা, সুনামি বা বন্যা। তাহলে এভাবেই আমরা কি করব, আমাদের পড়াগুলোকে পড়ে ফেলবো এবং আমরা অলরেডি জানি যে আমাদের মেন বই পড়াগুলো পড়ার পরে তারপর আমরা কি করব, সহায়ক বই থেকে বোর্ডের প্রশ্নগুলো সবার আগে শেষ করব, তাই না? আমরা ঠিক আগে যেভাবে পড়ছিলাম সেভাবেই পড়ে নেব। তোমাদেরকে আমি কিছু ভূমিকম্পের ছবি দেখাই, দুটো ছবি রেখেছি। দেখো ভূমিকম্পের কারণে কিভাবে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটা বাংলাদেশেরই একটা ছবি, এটাও বাংলাদেশের একটা ছবি, যেটা ভূমিকম্পের কারণে দেখো বিল্ডিংগুলোটা কীভাবে ভেঙে চুরে পড়ে গেছে। এটা খুব পুরনো মানে প্ল্যান ছাড়া বিল্ডিং, কিন্তু ভূমিকম্পের কারণে এখানেও তো মানুষ ছিল, ভূমিকম্পের কারণে দেখো এটা ভেঙে পড়ে গেছে। এই বাড়িতে যারা যারা ছিল সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আমাদের তাহলে পড়া থাকবে পার্ট 4-এর সকল সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান বামরার, আর কি কাঠামোবদ্ধ প্রশ্নগুলো। এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন খুবই ছোট, একটা বা দুটা হবে। মূল যে প্রশ্নটা একটা কি দুটো, এর বেশি হবে না। তো তোমরা আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু সাময়িক পরীক্ষার সিলেবাসটা শেষ হয়ে গেল। তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও এবং অবশ্যই তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে অধ্যায় আছে এই অধ্যায়ের যে কাঠামোবদ্ধ, যেটা আমরা এতদিন পড়িনি, ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। আমি আবারও বলছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের যে কাঠামোবদ্ধ প্রশ্ন, যেটা আমাদের আগে আসেনি, মাসিক পরীক্ষায় ছিল না, সেটাও কিন্তু এই পরীক্ষায় আসবে। তো তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোকেও ভালোভাবে শিখে নিবে। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।